হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমাদের এনসিইআরটি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে সেগুলোর সামারি তো আমি করাচ্ছি। তো আজকে আমরা বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের ফিজিওলজির ক্লাস 11 এর ফিজিওলজির সেকেন্ড চ্যাপ্টার, সেইটা আজকে আমরা সামারি করব। এই সামারিটার মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে আমি দেখলাম, তো সেটা একবার পড়িয়ে দেওয়া ভালো, কারণ তুমি জানো এখান থেকে এখন প্রশ্ন আসছে নিটে। এবং এই সামারিটা শুধু যে পড়াবো তা নয়, এখান থেকে মোস্ট পাওয়ারফুল 6টা প্রশ্ন আমি নিয়ে এসেছি ইংলিশ বাংলা দুটো ভাষায়, এবং কমপ্লিটলি এনসিইআরটি ইংলিশ বাংলা দুটো ভাষায় রিড করিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা দেখো, তোমাকে ডেফিনেটলি নিতে হেল্প করবেই করবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিজ জার্নিতে কন্টিনিউয়াস আমি তোমার পাশে থাকবো। চলো শুরু করি আমরা। ওকে, দেখো, vertebrates circulate blood, a fluid connective tissue in their body, to transport essential substances to the cells and to carry waste substances from there. মেরুদণ্ডী প্রাণীদের দেহে রক্ত, যা একটি তরল যোগকলা, তা কোষে কোষে প্রয়োজনীয় বস্তু এবং কোষ থেকে বর্জ্য পদার্থ সমূহ পরিবহনের জন্য সংবাহিত হয়। তো তোমরা প্রত্যেকে জানো যে ভার্টিব্রেট বা মেরুদণ্ডী যারা রয়েছে আমরা, তাদের সবার বডিতেই রক্ত রয়েছে। এবং রক্তটা কি না, রক্তটা হচ্ছে এক রকমের কানেকটিভ টিস্যু বা যোগকলা, এবং রক্ত অবশ্যই ফ্লুইড বা তরল। এবং রক্তর প্রধান কাজ কি, যে প্রত্যেকটা কোষের মধ্যে গিয়ে খাবার দেওয়া, হরমোন সাপ্লাই দেওয়া, অক্সিজেন সাপ্লাই দেওয়া, এবং কোষগুলো থেকে যে ওয়েস্ট মেটেরিয়াল যেমন CO2, সেই সমস্ত জিনিসপত্রকে ফিল্টার করা, নিয়ে আসা, নিয়ে সেগুলোকে শরীরের বাইরে বের করে দেওয়া। ঠিক। Another fluid, lymph or tissue fluid, is also used for transport of certain substances. লসিকা, কলারস হলো অপর একটি তরল যার মাধ্যমেও কিছু বস্তুর পরিবহন ঘটে। তো ফার্স্ট এখানে একটা কথা আমি তোমাদেরকে বলবো, এই যে এনসিইআরটি-তে তোমাদের লিম্ফ, যার বাংলা হচ্ছে লসিকা, এবার সেইটাকে তুমি দেখো এখানে বলেছে লিম্ফই কিন্তু টিস্যু ফ্লুইড, টিস্যু ফ্লুইড বা কলারস। কিন্তু এটা কিন্তু বাস্তবে একটু ডিফার করে। একদম যে লিম্ফকেই আমরা টিস্যু ফ্লুইড বলি তা কিন্তু কখনোই না। টিস্যু ফ্লুইড বা কলারস হচ্ছে, ধরো ধরো বিভিন্ন সেল রয়েছে, ঠিক আছে, বিভিন্ন সেল রয়েছে। এবারে সেলের মাঝে 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 যে তরলগুলো থাকে সেটাকে কিন্তু আমরা টিস্যু ফ্লুইড বা কলারস বলি। কিন্তু লসিকা কিন্তু এভাবে সেলের মাঝে মাঝে থাকে না। লসিকা বা লিম্ফ কিন্তু প্রপার একটা নালীর মধ্য দিয়ে বয়, ঠিক যেমন তোমার রক্ত ভেসেলের মধ্য দিয়ে যায়, তেমনি লসিকাও কিন্তু রক্তের মতনই লসিকা বাহুর মধ্য দিয়ে যায়। ঠিক আছে, তো লিম্ফ ভেসেলের মধ্য দিয়ে যায় ইংলিশে আর কি। তো দুটোকে কিন্তু একদম এক করা যায় না, যদিও এই যে টিস্যু ফ্লুইড বা কলারস এগুলোই কিছুটা আবার তোমার লসিকা হয়ে যায়, কিন্তু একদম যে এনসিইআরটি যেভাবে বলেছে লিম্ফকেই টিস্যু ফ্লুইড বলে বা লসিকাকেই কলারস বলে, সেটা কিন্তু পুরোটা ঠিক নয়। যাই হোক, এবার এগুলো যদি ডিটেলে জানতে হয় তোমাকে, তাহলে এই চ্যাপ্টারটা ডিটেলে পড়তে হবে। আপাতত তো সেটা এখানে সম্ভব না, আমি তো এখন তোমাদের যে সামারি পড়াচ্ছি, তো যতটুকু এর মধ্যে বলা যায় তাই আমি বলছি। ব্লাড কম্প্রাইজেস অফ আ ফ্লুইড ম্যাট্রিক্স, প্লাজমা অ্যান্ড ফর্মড এলিমেন্টস। ভালো কথা। তো রক্ত একটি তরল ধাত্র এবং সাকার উপাদানের সমন্বয়ে গঠিত। তুমি জানো যে ব্লাডের মেইন কম্পোনেন্ট দুটো, এক হচ্ছে একটা তরল পদার্থ থাকে যেটার জন্য রক্ত এবং ফ্লুইডই হয়, তরল হয়, সেটা ওকে ফ্লুইড ম্যাট্রিক্স বলে বা তরল ধাত্র বলে। আর তার মধ্যে রয়েছে কিছু ফর্মড এলিমেন্টস বা সাকার উপাদান। তো এই ফর্মড এলিমেন্টস বা সাকার উপাদান কি, এগুলো হচ্ছে সলিড, যেমন রেড ব্লাড সেলস বা আরবিসি, যেটাকে তুমি এরিথ্রোসাইটসও বলতে পারো, হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউবিসি, যেটাকে তুমি লিউকোসাইটও বলতে পারো, অ্যান্ড প্লেটলেটস বা থ্রম্বোসাইটস constitute the formed element. তো লোহিত রক্তকণিকা আরবিসি গুলোকে এরিথ্রোসাইট, শ্বেত রক্তকণিকা ডাব্লিউবিসি লিউকোসাইট, প্লেটলেট বা অনুচক্রিয়া থ্রম্বোসাইট হলো রক্তের সাকার উপাদান। তাহলে এটুকু তুমি বুঝলে যে ব্লাডের মেইন কম্পোনেন্ট দুটো, একটা হচ্ছে তরল পদার্থ যেটাকে ফ্লুইড ম্যাট্রিক্স বলে বা তরল ধাত্র বলে,
আর হচ্ছে সলিড, যেটাকে ফর্মড এলিমেন্ট বা শাখার উপাদান বলে। ফর্মড এলিমেন্টে কে কে আছে? রেড ব্লাড সেল রয়েছে, হোয়াইট ব্লাড সেল রয়েছে, প্লেটলেট রয়েছে। Blood of humans are grouped into AB, AB and O systems based on the presence or absence of two surface antigens AB on the RBCs. মানুষের রক্তকে আরবিসির দুটি পৃষ্ঠীয় অ্যান্টিজেন এ এবং বি এর উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে এ বি ও শ্রেণীতে ভাগ করা যায়। তুমি জানো যে আমাদের ব্লাড 4 প্রকারের হয়, ব্লাড গ্রুপ, কারোর এ গ্রুপ, কারোর বি গ্রুপ, কারোর এ বি গ্রুপ, কারোর ও গ্রুপ। তো সেটা কিসের ভিত্তিতে হয় না, আমাদের বডির যে আরবিসি বা রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা রয়েছে, ধরো এটা যদি একটা তোমার আরবিসি বা লোহিত রক্তকণিকা হয়, তো এর মধ্যে যদি অ্যান্টিজেন এ থাকে তাহলে তার ব্লাড গ্রুপ এ, এর মধ্যে যদি অ্যান্টিজেন বি থাকে তাহলে তার ব্লাড গ্রুপ বি। যাদের সেলে মানে রেড ব্লাড সেলে অ্যান্টিজেন এ এবং বি দুটোই রয়েছে তাদেরকে আমরা বলি হচ্ছে তাদের এবি ব্লাড গ্রুপ রয়েছে। আর যাদের রেড ব্লাড সেলে কোনো রকমেরই অ্যান্টিজেন নেই এ বা বির মধ্যে একটাও, তাকে আমরা বলি ও ব্লাড গ্রুপ রয়েছে। অ্যান্টিজেন হচ্ছে এক রকমের প্রোটিন যেটা সেলগুলোর মানে প্লাজমা মেমব্রেনে থাকে, ঠিক আছে, রেড ব্লাড সেলের প্লাজমা মেমব্রেনে থাকে। ফাইন। Another blood grouping is also done based on the presence or absence of another antigen called rhesus factor or Rh on the surface of RBCs. আরবিসির পৃষ্ঠতলে উপস্থিত রেসাস ফ্যাক্টর নামক অন্য একটি অ্যান্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করেও রক্তের একটি শ্রেণী বিভাগ করা যায়। এবার রক্তে তুমি জানো যে এ বি ও ছাড়াও আমরা বলি এ পজিটিভ, বি পজিটিভ, এ নেগেটিভ, বি নেগেটিভ, মানে পজিটিভ আর নেগেটিভ দুটো কথাও আমরা ইউজ করি। তো সেটা ডিপেন্ড করছে হচ্ছে যে আরএইচ অ্যান্টিজেনটা কাদের থাকবে বা থাকবে না। যাদের রেড ব্লাড সেলে এরকম আরএইচ অ্যান্টিজেন থাকে তাদেরকে আমরা বলি তারা আরএইচ পজিটিভ, আর যাদের রেড ব্লাড সেলে আরএইচ অ্যান্টিজেনটা থাকে না তাদেরকে আমরা বলি আরএইচ নেগেটিভ। আচ্ছা, the spaces between cells in the tissues contain a fluid derived from blood called tissue fluid. কলাস্থিত কোষগুলোর মধ্যবর্তী ফাঁকা স্থান যে রক্তলভ্য একটি তরল দ্বারা পূর্ণ থাকে তাকে কলারস বলে, যেটা তোমাকে আমি এক্ষুনি এখানে দেখালাম যে টিস্যু ফ্লুইড বা কলারস কি, সেলের মাঝখানে থাকা যে ফ্লুইড সেটা, এবং সেগুলো কি হয় যে তোমার টিস্যু বা সেল থেকে লিক করে আসে ওই ফ্লুইড গুলো। This fluid called lymph is almost similar to blood except for the protein content and the formed element. আচ্ছা, এই কলারসকে বলা হয় লসিকা। প্রোটিন ও রক্তের শাখার উপাদান ব্যতীত এটি অনেকটাই রক্তের মতন হয়। তো এই যে তোমাকে বললাম যে এরা এনসিইআরটি ডাইরেক্ট তোমার এই টিস্যু ফ্লুইডকেই কিন্তু লিম্ফ বা লসিকা বলছে, যদিও সেটা বাস্তবিক অর্থে পুরো ঠিক নয়। তবুও ঠিক আছে, এখানে এনসিইআরটি যা বলছে আমাদের বলতে হবে, কিন্তু তোমরা জেনে রাখো যে লিম্ফ কিন্তু কিছুটা হলেও টিস্যু ফ্লুইডের থেকে আলাদা, কারণ টিস্যু ফ্লুইড বা কলারস সেলের মাঝখানে, বিভিন্ন সেলের মাঝখানে থাকে, আর লিম্ফ কিন্তু আলাদা লিম্ফ ভেসেলের মধ্য দিয়ে বা লসিকা বাহের মধ্য দিয়ে বয়ে যায়, ঠিক আছে। এবার সেই লিম্ফ আর ব্লাড অলমোস্ট এক, শুধু প্রোটিন কন্টেন্ট ওদের আলাদা থাকে এবং ফর্মড এলিমেন্টস আলাদা থাকে। দেখো ফর্মড এলিমেন্টস ব্লাড যখন হয় না, ব্লাডে মেইনলি কিন্তু তোমার আরবিসি থাকে, ডাব্লিউবিসি থাকে, প্লেটলেট থাকে, ঠিক আছে, এগুলোই তো ফর্মড এলিমেন্ট। কিন্তু লসিকাতে তুমি লিম্ফ যেটা, তাতে কিন্তু তুমি আরবিসি পাবে না, প্লেটলেটও পাবে না, ওখানে থাকে ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল অবশ্যই কিন্তু লিম্ফ বা লসিকায় সবসময় থাকবে, কারণ লিম্ফের কাজই হচ্ছে ইমিউনিটি দেওয়া, আমাদের অনাক্রম্যতায় সাহায্য করা। তো আমাদের ইমিউনিটিতে কে হেল্প করে? ডাব্লিউবিসি হেল্প করে। তো ডাব্লিউবিসি কিন্তু অবশ্যই এই লসিকা বা লিম্ফে থাকে। এবং স্পেসিফিক্যালি যদি বলতে চাও, লিম্ফোসাইট বেশি করে থাকে, প্রচুর পরিমাণে লিম্ফোসাইট কিন্তু এই লসিকা বা লিম্ফে থাকে। তো কিন্তু রেড ব্লাড সেল বা প্লেটলেট কিন্তু এখানে থাকে না, যেটা কিন্তু ব্লাডে থাকে, ঠিক আছে। তাহলে সেটা আলাদা, কিছু প্রোটিন কন্টেন্টও কিন্তু ব্লাড আর লিম্ফে আলাদা হয়, ঠিক আছে। All vertebrates and a few invertebrates have a closed circulatory system. সকল মেরুদণ্ডী প্রাণী এবং কিছু সংখ্যক অমেরুদণ্ডী প্রাণীদের দেহে বদ্ধ সংবহনতন্ত্র রয়েছে। আচ্ছা, সমস্ত ভার্টিব্রেট মানে সব মেরুদণ্ডীদের তো ক্লোজ সার্কুলেটরি সিস্টেম থাকবেই, বদ্ধ সংবহনতন্ত্র, আর কিছু ইনভার্টিব্রেট বা অমেরুদণ্ডীদেরও কিন্তু ক্লোজ সার্কুলার সিস্টেম থাকে। যদি বলো কে ম্যাম? আর্থওয়ার্ম। আর্থওয়ার্ম, আর্থওয়ার্ম কি? কেঁচো।
কেঁচো হচ্ছে ইনভার্টিব্রেটের মধ্যে পড়ে, অমেরুদণ্ডী, কিন্তু ওদেরও কিন্তু ক্লোজ সার্কুলেটরি সিস্টেম থাকে, বদ্ধ সংবহন তন্ত্র থাকে। Our circulatory system consists of a muscular pumping organ heart, a network of vessels and a fluid blood. তো আমাদের সংবহন তন্ত্র একটি পেশিবহুল পাম্পিং অঙ্গ অর্থাৎ হৃৎপিণ্ড, রক্তবাহের একটি জালক এবং একটি তরল অর্থাৎ রক্ত নিয়ে গঠিত। তুমি জানো যে আমাদের সার্কুলেটরি সিস্টেমে কি থাকে, আমাদের সংবহন তন্ত্রে মেইন থাকে হার্ট, আর হার্টে অসংখ্য পেশি রয়েছে, মাসেলস রয়েছে, তাই না, হার্ট মাসেল যাদেরকে আমরা বলি। তো অফকোর্স সার্কুলেটরি সিস্টেমে হার্ট তো থাকবেই, সংবহন তন্ত্রে প্রথমত হার্ট, তাছাড়া বিভিন্ন ভেসেলস রয়েছে। তুমি জানো হার্ট থেকে কে এসেছে, হার্ট থেকে তোমার আর্টারি, ধমনী, ভেইন, শিরা, তারপরে ক্যাপিলারি বা রক্তজালক, এই সমস্ত সারা শরীরে আমাদের ছড়িয়ে রয়েছে, এবং অবশ্যই এগুলোর মধ্য দিয়ে কে বইছে, রক্ত। তো এই তিনটে জিনিস নিয়েই মূলত কিন্তু সার্কুলেটরি সিস্টেম তৈরি, হার্ট, ব্লাড ভেসেল আর ব্লাড। ঠিক আছে, বাংলায় যদি বলি হৃৎপিণ্ড, রক্তবাহ আর রক্ত। হার্ট হ্যাজ 2 অ্যাট্রিয়া অ্যান্ড 2 ভেন্ট্রিকলস। তোমরা সবাই জানো যে হার্টের কি হয়, এটা বাংলায় দেখো দেয়নি, এই লাইনটা বাংলায় বাদ দিয়ে দিয়েছে, বাংলায় মাঝে মাঝে মনে হয় ওদের দরকার নেই সবটা দেওয়ার, বাদ দিয়ে দেয়। তো তোমরা সবাই জানো যে হৃৎপিণ্ডের কি থাকে, দুটো অলিন্দ থাকে, দুটো নিলয় থাকে, 2 অ্যাট্রিয়াম, লেফট অ্যান্ড রাইট অ্যাট্রিয়াম, 2 ভেন্ট্রিকল, লেফট অ্যান্ড রাইট ভেন্ট্রিকল, ডান এবং বাম অলিন্দ, ডান এবং বাম নিলয়। কার্ডিয়াক মাসকুলেচার ইজ অটো এক্সাইটেবল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হৃদপেশি তন্তু সমূহ স্ব উদ্দীপক হয়। এটার মানে হলো এটা যে হার্ট মাসেলকে কাজ করার জন্য কিন্তু কি করতে হয়, ও কিন্তু নিজেই নিজেকে কাজ করাতে পারে, মানে হার্ট মাসেলের কাজ করার জন্য কিন্তু সবসময় নিউরনের প্রয়োজন নেই। জেনারেলি তুমি জানো যে কোনো মাসেলকে কে উদ্দীপনা দেয়, মাসেলকে কাজ করার জন্য নিউরন উদ্দীপনা দেয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো নিউরনের উদ্দীপনার বা কোনো নিউরনের প্রভাব ওর দরকার নেই। হার্টের যে মাসেল তারা কিন্তু নিজেই নিজেকে কাজ করাতে পারে, অটো এক্সাইটেবল, স্ব উদ্দীপক হয়। Sinoatrial node or SAN generates the maximum number of action potentials per minute, সেটা কত, 70 to 75 per minute, and therefore it sets the pace of the activities of the heart, hence it is called the pacemaker. সাইনোঅ্যাট্রিয়াল নোড বা এসএ নোড সব থেকে বেশি সংখ্যক ক্রিয়া বিভব, যেটা প্রতি মিনিটে 70 থেকে 75টা সৃষ্টি করে, তাই এটি হৃৎপিণ্ডের কার্যসমূহের গতি বজায় রাখে, এই কারণে এসএ নোডকে পেসমেকার বলে। তো তুমি জানো যে এই যে কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশি এরা কিভাবে কাজ করে, অ্যাকশন পটেনশিয়াল বা ক্রিয়া বিভব তৈরি করার মাধ্যমে কাজ করে। এবার এর মধ্যে এই এসএএন হলো এক রকমের, স্যান অ্যাকচুয়াল কি, স্যান অ্যাকচুয়ালি এক রকমের পেশি, এক রকমের হৃৎপেশি, কার্ডিয়াক মাসেল। তো ও কি করে, ও মিনিটে সব থেকে বেশি এই অ্যাকশন পটেনশিয়াল গুলো তৈরি করতে পারে, ক্রিয়া বিভব তৈরি করতে পারে, কটা, মিনিটে 70 থেকে 75টা। ঠিক আছে, এবং সেটা এতগুলো তৈরি করে বলেই কিন্তু ও মেইনলি হার্টের তোমার হার্ট যে কাজ করে সেটার পেসটাকে ধরে রাখে, মানে গতিটা বজায় রাখে, তাই জন্য ওকে বলে পেস মেকার। যে পেস ধরে রাখবে তাকে বলবো কি, পেস মেকার। পেস মানে গতি, যে গতি বজায় রাখে তাকে পেস মেকার বলে। এবার তুমি যদি বলো যে ম্যাম এই অ্যাকশন পটেনশিয়াল মানে আমি বুঝলাম না, তাহলে তো বলবো যে তোমাকে আবার বলছি যে যারা বুঝতে পারছো না তাদেরকে কিন্তু এই চ্যাপ্টার ভালো করে শুনতে হবে, কারণ দেখো সামারি মানে তো সামারি, সামারিতে তো আমি তোমার পুরোটা বোঝাতে পারবো না। এই চ্যাপ্টারটা তোমাকে আমার যদি পুরোটা পড়াতে হয় আমার অন্তত তোমাকে 6-7 ঘন্টা টাইম লাগবে, আর সামারিটা হচ্ছে একটা কুইক রিভিশন। তো সামারিটা তাদের জন্য যারা চ্যাপ্টারটা পড়েছো, জাস্ট একটা রিভিশন চাইছো, ঠিক আছে, আর যারা ভেতরটা বুঝতে পারছো না তাদেরকে একটু ডিটেল লেকচার দেখতে হবে। আচ্ছা, the action potential causes the atria and then the ventricles to undergo contraction or systole followed by their relaxation or diastole. তো ক্রিয়া বিভবের ফলে প্রথমে অলিন্দ এবং পরে নিলয়ের সংকোচন বা সিস্টোল হয়, এরপরে এদের শিথিলায়ন বা ডায়াস্টল ঘটে। আচ্ছা, তো তুমি জানো যে এই যে বারবার করে তোমার অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে, তো তার ফলে কি হয়, আলটিমেটলি কি হয়, প্রথমে থাকে অ্যাট্রিয়া বা অলিন্দ, সেগুলো প্রথমে কি হয়, তোমার কন্ট্রাক্ট করে, মানে সংকোচন হয়। প্রথমে অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করে বা সংকোচন হয়, যেটাকে আমরা বলি সিস্টোল, এবং অ্যাট্রিয়ার সংকোচন হওয়ার পরেই কিন্তু ভেন্ট্রিকালের সংকোচন হয়, নিলয়ের সংকোচন হয়, কন্ট্রাক্ট করে। ঠিক আছে, যে কোনো কিছু এই হার্টের ক্ষেত্রে যখন কন্ট্রাকশন বলবো সেটাকে তুমি বলতে পারো সিস্টোল, এবং সেটা হওয়ার পরে কি হয়, কন্ট্রাকশনের পরেই দেখো
তুমি যদি হাতের মুঠিটা এরকম করে কন্ট্রাক্ট করো, ঠিক আছে, না নেক্সট স্টেপ কি আসবে? ছাড়া। তাহলে রিল্যাক্সেশন, তাই না? প্রথমে কন্ট্রাকশন, তারপর রিল্যাক্সেশন। তুমি যদি প্রথমে সংকোচন করো, তারপরে তো তোমার প্রসারণ করতেই হবে, শিথিলায়ন করতেই হবে। তো ঠিক তাই, তারপরে স্টেপই হচ্ছে রিল্যাক্স করা। প্রথমে অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকল কন্ট্রাক্ট হচ্ছে এবং তারপরে রিল্যাক্স হচ্ছে। তো রিল্যাক্সেশনকে আমরা বলি ডায়াস্টোল। হার্টের ক্ষেত্রে কন্ট্রাকশনকে বলবে সিস্টোল, রিল্যাক্সেশনকে বলবে ডায়াস্টোল। The systole forces the blood to move from the atria to the ventricles and to the pulmonary artery and the aorta. সিস্টোলের ফলে রক্ত সবেগে অলিন্দ থেকে নিলয়ে এবং নিলয় থেকে রক্ত ফুসফুসীয় ধমনী এবং মহাধমনীতে প্রবেশ করে। তো তুমি খুব ভালো করে এটা জানো, এটা তোমাকে আমার বোঝানোর কিছু নেই, কারণ তোমরা এই ব্যাপারে আমার থেকেও বেশি ভালো জানো, এতদিন তোমরা শিখেছো। যদি হার্টের আমরা এইভাবে ওকে চারটা চেম্বার হিসেবে আমরা হার্টকে কল্পনা করি, তাহলে তুমি জানো যে প্রথমে থাকে অ্যাট্রিয়াম বা অলিন্দ আর নিচে থাকে ভেন্ট্রিকল বা নিলয়। এবার তুমি জানো যে এইটাকে হচ্ছে আমরা বলি লেফট অ্যাট্রিয়াম, এটা লেফট ভেন্ট্রিকল, এটা রাইট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল। ঠিক তো, কোনো এখানে অসুবিধা নেই। এবার তুমি জানো যে সারা শরীর থেকে রক্ত ভেইনের মাধ্যমে বা ভেনা কাভার মাধ্যমে সারা শরীর থেকে অক্সিজেন কম যে রক্তে রয়েছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেটা রাইট অ্যাট্রিয়ামে আসে। সেখান থেকে সেই রক্ত রাইট ভেন্ট্রিকেলে যায়। ঠিক আছে, মানে প্রথমে অক্সিজেন কমওয়ালা রক্ত বা অক্সিজেন বিহীন রক্ত তোমার ডান অলিন্দে আসে, ডান অলিন্দ সেটাকে কি করে, ফোর্স করে নিচে মানে ডান নিলয়ে পাঠায়। এবার এইখান থেকে তুমি জানো যে সেটা কোথায় যায়, সেটা যায় হচ্ছে লাঙে বা ফুসফুসে, লাঙে বা ফুসফুসে। এবং এই যে যাওয়ার রাস্তাটা, এই যে যার মাধ্যমে গেল, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি পালমোনারি আর্টারি। ঠিক আছে, ফুসফুসীয় ধমনী। তো সেখানে গেল, সেখানে তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাড গেল। এবার ফুসফুসের কাজ কি? ফুসফুসের কাজ হচ্ছে অক্সিজেন নিয়ে সেটাকে মিশিয়ে দেওয়া। এবার ফুসফুস কি করলো? ফুসফুস সেটাতে অক্সিজেন মিশিয়ে দিল। এবার তার ফলে ব্লাডটা এখন ভরপুর অক্সিজেন, তাহলে সেটা অক্সিজেনেটেড ব্লাড। অক্সিজেনেটেড ব্লাড কি হবে? অক্সিজেনেটেড ব্লাড সেখান থেকে তোমার চলে যাবে কোথায়? ফুসফুস থেকে কোথায় যাবে? লেফট অ্যাট্রিয়ামে বা বাম অলিন্দে। ঠিক আছে, এবার বাম অলিন্দের বা লেফট অ্যাট্রিয়ামে যখনই ওই অক্সিজেনওয়ালা রক্ত পৌঁছলো, তখন সেটাকেও ফোর্স করে বা পুশ করে নিচে পাঠাবে, যেখানে রয়েছে লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়। ঠিক, এইবার এইখান থেকে সারা শরীরে আর্টারি মহাধমনীর মাধ্যমে তোমার ভালো রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত সারা শরীরে চলে যাবে। এটাই তো বেসিক স্কিম। দেখো এটুকুর বেশি তো এখানে আমি এখন আর বুঝতে পারবো না, তবে আশা করি আমি, তুমি যদি এইটুকু বোঝো তাহলে তোমার হার্ট তুমি অলরেডি জানো, তোমার আর হার্টকে নিয়ে টেনশন করতে হবে না। তো এটাই তো হয়, এটাই এখানে বলেছে যে ফোর্স করে ব্লাড কি করে, কোথায় কোথায় যায়, কিভাবে যায়, সেই রুটটাই এখানে বলেছে। The cardiac cycle is formed by sequential events in the heart which is cyclically repeated and is called the cardiac cycle. হৃৎপিণ্ডে সংগঠিত ধারাবাহিক ঘটনাবলী হৃদচক্র সৃষ্টি করে এবং এই ঘটনাবলীর চক্রাকার পুনরাবৃত্তি ঘটে এবং একে হৃদচক্র বা কার্ডিয়াক চক্র বলা হয়। আচ্ছা, এটার মানেই হচ্ছে যে এই যে তোমার অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকেলের সিস্টোল এবং ডায়াস্টোল কন্টিনিউয়াস হয়ে যাওয়া এবং সেই অনুযায়ী সেটা রিপিট হয়ে যাওয়া, সেটাকেই বলে হচ্ছে কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র। A healthy person shows 72 such cycles per minute. একজন সুস্থ ব্যক্তির দেহে প্রতি মিনিটে 72 বার এই ধরনের আবর্তন ঘটে। 1 মিনিটে 72 বার কিন্তু আমাদের কার্ডিয়াক সাইকেল চলে, হৃদচক্র চলে। About 70 ml of blood is pumped out by each ventricle during a cardiac cycle and it is called the stroke or beat volume. তো একটি হৃদচক্র চলাকালে প্রতিটি নিলয় থেকে প্রায় 70 ml রক্ত উৎক্ষিপ্ত হয় এবং একে ঘাত পরিমাণ বা স্পন্দন পরিমাণ বলে। ঠিক আছে, কি হয় যখন এই সাইকেলটা চলতে থাকে তখন প্রত্যেকটা ভেন্ট্রিকল, সেটা রাইট ভেন্ট্রিকল আবার লেফট ভেন্ট্রিকল, দুজনেই এক একজন কি করে 70 ml করে ব্লাড কিন্তু পাম্প করে। ঠিক আছে, এই যে তোমাকে পাম্প করা দেখালাম, ব্লাড পাম্প করে যায় কোথায়? একবার যায় পালমোনারি আর্টারির কাছে, আবার যায় আর্টারির কাছে। তো এই যে ভেন্ট্রিকল গুলো পাম্প করছে, কতটা করে পাম্প করছে? 70 ml করে ব্লাড পাম্প করছে। এক একটা ভেন্ট্রিকল 70 ml করে ব্লাড পাম্প করে, কখন? একটা কার্ডিয়াক সাইকেলে। ঠিক আছে, তো এই যে 70 ml করে ব্লাড পাম্প হচ্ছে একটা কার্ডিয়াক সাইকেলে, সেটাকে বলে স্ট্রোক ভলিউম বা বিট ভলিউম।
তোমাদের এখানে অনেকের মনে হয় যে ম্যাম দুটো ভেন্ট্রিকল মিলিয়ে কি 70 ml? না, এক একটা ভেন্ট্রিকল 70 ml করে পাম্প করছে, ঠিক আছে। ভলিউম অফ ব্লাড পাম্পড আউট বাই ইচ ভেন্ট্রিকল অফ হার্ট পার মিনিট ইজ কল্ড দ্য কার্ডিয়াক আউটপুট। এবার বলছে যে প্রতি মিনিটে প্রতিটি নিলয় থেকে যে পরিমাণ রক্ত উৎক্ষিপ্ত হয় তাকে হার্ট উৎপাদ বলে, and it is equal to the product of stroke volume and heart rate approximately 5 liters, এবং এটি ঘাত পরিমাণ ও হৃৎস্পন্দনের হারের গুণফলের সমান হয়। দেখো ভালো করে বোঝো ব্যাপারটা, একটা কার্ডিয়াক সাইকেল বা একটা হৃদচক্রে একটা ভেন্ট্রিকল 70 ml ব্লাড পাম্প করে, সেটাকে বলে স্ট্রোক ভলিউম বা বিট ভলিউম, ঠিক আছে। আর কার্ডিয়াক আউটপুট কি? কার্ডিয়াক আউটপুট হচ্ছে প্রতি মিনিটে একটা ভেন্ট্রিকল কতটা ব্লাড পাম্প করে। আমি কিন্তু স্ট্রোক ভলিউমে বলেছি একটা কার্ডিয়াক সাইকেলে একটা ভেন্ট্রিকল কতটা ব্লাড পাম্প করে, 70 ml, সেটা কিন্তু স্ট্রোক ভলিউম। আর হ্যাঁ, আর কার্ডিয়াক আউটপুট কি? কার্ডিয়াক আউটপুট হচ্ছে এক মিনিটে একটা ভেন্ট্রিকল কতটা ব্লাড পাম্প করে। তাহলে সেটা তোমার কি করে হবে? সেটা হচ্ছে অফকোর্স স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। মানে কি, তোমার এক মিনিটে তোমার হার্ট কতবার বিট করছে বলো, এক মিনিটে হার্ট কতবার বিট করছে সেটা হচ্ছে হার্ট রেট, সেটা ইনটু যদি তুমি স্ট্রোক ভলিউম করো তাহলে তুমি কার্ডিয়াক আউটপুট পাবে। তোমায় যদি এখানে আমি লিখি কার্ডিয়াক আউটপুট, আচ্ছা কার্ডিয়াক আউটপুটের বাংলা হচ্ছে তোমার হার্ট উৎপাদ, ঠিক আছে, হার্ট উৎপাদ। এটা ইজুকাল টু কি? এটা ইজুকাল টু হচ্ছে স্ট্রোক ভলিউম, স্ট্রোক ভলিউম যার বাংলা হচ্ছে ঘাত পরিমাণ, ইনটু হৃৎস্পন্দনের হার মানে হার্ট রেট। এবার তুমি বলো স্ট্রোক ভলিউম কত? একটু আগে বলেছি স্ট্রোক ভলিউম এখানে লেখা রয়েছে 70 ml। তাহলে যদি এটা তাহলে যদি এটা 70 ml হয় ইনটু হার্ট রেট, তোমার হার্ট রেট কত? 72, সরি 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 72, 72 এক মিনিটে 72 বার। তাহলে 72 ইন্টু 70 কত হয়? 72 ইন্টু 70 হয় হচ্ছে 5040 ml। এবার এটাকে যদি তুমি লিটারে বলো, ওই লাগভাগ 5 লিটার। এই দেখো বলেছে, কোথায় বলেছে? অ্যাপ্রক্সিমেটলি 5 লিটার। আশা করি বুঝতে পারলে। দেখো এটা নিয়ে এত টেনশনের কোনো কারণ নেই, খুব সহজ ব্যাপার, খুব সহজ ব্যাপার। একটা ভেন্ট্রিকল একটা কার্ডিয়াক সাইকেলে কতটা ব্লাড পাঠাচ্ছে, 70 ml, সেটাকে কি বলবো? স্ট্রোক ভলিউম ভাগ পরিমাণ। এবার সেটা তো একটা কার্ডিয়াক সাইকেলে পাঠাচ্ছে, একটা হৃদচক্রে। তোমায় যদি আমি বলি এক মিনিটে একটা ভেন্ট্রিকল কতটা ব্লাড পাঠাচ্ছে, আমি তোমার কাছে জানতে চাইনি যে একটা কার্ডিয়াক সাইকেলেও কতটা পাঠাচ্ছে, আমি বলছি এক মিনিটে কতটা পাঠাচ্ছে। তাহলে তোমাকে প্রথমে জানতে হবে যে এক মিনিটে কটা কার্ডিয়াক সাইকেল হচ্ছে, তাই না? সেটা জানতে হবে তো। তো এক মিনিটে তোমার 72টা কার্ডিয়াক সাইকেল হচ্ছে, তোমাকে ফার্স্ট সেটা জানতে হবে, তবে তো তুমি বলতে পারবে এক মিনিটে 72টা কার্ডিয়াক সাইকেল হচ্ছে। তাহলে আবার একটা কার্ডিয়াক সাইকেলে 70 ml করে ব্লাড যাচ্ছে, তাহলে 70 ml করে ব্লাড তো যাচ্ছেই একটা কার্ডিয়াক সাইকেলে, আবার এরকম কার্ডিয়াক সাইকেল 72 বার হচ্ছে, তাহলে 70 ইন্টু 72 5040 ml, এটা 5 লিটার মতন হয়। কার কনফিউশন আছে? তাদের কনফিউশন আছে তারা আবার এই জায়গাটুকু আমার পিছিয়ে শোনো, আশা করি উপকার হবে। আর যদি এরপরে বলতে হয় তাহলে আমাকে আমার লং ভিডিও তোমরা শুনে নিও, ঠিক আছে? ওকে, নেক্সট দেখো, the electrical activity of the heart can be recorded from the body surface by using electrocardiograph, and the recording is called electrocardiogram ECG, which is of clinical importance.
হৃৎপিণ্ডের বৈদ্যুতিক ক্রিয়াকলাপ দেহতল থেকে ইলেকট্রোকার্ডিওগ্রাফের সাহায্যে লেখচিত্র রূপে নথিভুক্ত করা যেতে পারে এবং এই লেখচিত্রটিকে ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি বলে। চিকিৎসা ক্ষেত্রে গুরুত্ব রয়েছে, আমরা সবাই জানি, এটাতে কিছু নেই যে ইসিজি আমাদের হার্টে কিভাবে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস চলছে সেটা যদি তুমি দেখতে যাও তাহলে যে যন্ত্রের সাহায্যে তোমাকে সেটা ওরা করবে সেটাকে বলা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাফ। যন্ত্রটার নাম গ্রাফ, কিন্তু এটা তো গন্ডগোল করো না তোমরা, কারণ আমি ছোটবেলায় এটা খুব গন্ডগোল করতাম। দেখো গ্রাফ মানে আমরা গ্রাফ বুঝি, তো রেখচিত্র বুঝি, তো সেই গ্রাফ যেটা হয় না সেটাকে বলে ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইসিজি। যে গ্রাফটা আলটিমেটলি যন্ত্রটা তৈরি করবে তাকে বলে ইলেকট্রোকার্ডিওগ্রাম, কিন্তু ইটসেলফ যন্ত্রটাকে বলে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। এই জিনিসটা আমারও খুব কনফিউশন হতো, তাই তোমাদেরকে বলে দিলাম যে ভুল করো না, যন্ত্রটাকে বলে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। এবার যন্ত্রটা তোমার হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেখে একটা গ্রাফ বানিয়ে দেয়, তাকে বলে ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম, যেটা কিনা অবশ্যই যেটা দেখে আমরা বুঝতে পারি আমাদের হার্টের কন্ডিশন কেমন। ওকে, নেক্সট হচ্ছে we have a complete double circulation, that is two circulatory pathways namely pulmonary and systemic are present. আমাদের দেহে একটি সম্পূর্ণ দ্বিচক্রী সংবহন ঘটে, এই সংবহন ফুসফুসীয় এবং সিস্টেমিক এই দুটি সংবহন পথ নিয়ে গঠিত। The pulmonary circulation starts by the pumping of deoxygenated blood by the right ventricle, which is carried to the lungs where it is oxygenated and returned to the left atrium. তো ডান নিলয় থেকে অক্সিজেন হ্রাসপ্রাপ্ত রক্ত উত্থিত হলে ফুসফুসে সংবহন শুরু হয় এবং এই রক্ত ফুসফুসে বাহিত হয়। ফুসফুসে বাহিত এই রক্ত অক্সিজেন যুক্ত হয়ে বাম অলিন্ডে ফিরে আসে। ঠিক যেটা আমি এখানে তোমাকে এক্ষুনি এক্সপ্লেন করলাম সেটাই এখানে বলেছে, আমি আর এক্সপ্লেন করছি না, এক্ষুনি করলাম। তো এইটাকে বলে পালমোনারি সার্কুলেশন। দেখো পালমোনারি মানে লাং সম্পর্কীয়, তো হার্ট থেকে যখন ব্লাড লাঙে যাচ্ছে এবং লাং থেকে যখন শুদ্ধ হয়ে রক্তটা আবার হার্টে ফিরছে, এই পাথটুকুকে তুমি বলবে পালমোনারি সার্কুলেশন বা ফুসফুসীয় সংবহন। The systemic circulation starts with the pumping of oxygenated blood by the left ventricle to the aorta, which is carried to all the blood body tissues, and the deoxygenated blood from there is collected by the veins and returned to the right atrium. বাম নিলয় থেকে অধিক অক্সিজেনযুক্ত রক্ত উত্থিত হলে সিস্টেমিক সংবহন শুরু হয় এবং এই রক্ত বাম নিলয় থেকে মহাধমনীতে উত্থিত হয় এবং সেখান থেকে দেহের সব কলাকোষে পরিবাহিত হয়। কলাকোষ থেকে অক্সিজেন হ্রাসপ্রাপ্ত রক্ত শিরাসমূহ দ্বারা সংগৃহীত হয় এবং ডান অলিন্ডে ফিরে আসে, সেটাকে বলে সিস্টেমিক সার্কুলেশন বা সিস্টেমিক সংবহন। মানে কি, যেখানে লাঙের কোনো ভূমিকা নেই, যেখানে কি হচ্ছে হার্ট থেকে তোমার সমস্ত কলাকোষে সমস্ত সেলগুলোতে ব্লাড যাচ্ছে এবং সেই সেলগুলো থেকে আবার ডিঅক্সিজেনেটেড ব্লাড হার্টের কাছে ফিরে আসছে, এই পাথটা হচ্ছে তোমার সিস্টেমিক সার্কুলেশন। Though the heart is auto-excitable, its function can be moderated by neural and hormonal mechanism. যদিও হৃৎপিণ্ড স্ব উদ্দীপক, তবু এর কার্যাবলী স্নায়ুজ ও হরমোন নির্ভর পদ্ধতি দ্বারা নিয়ন্ত্রিত থাকে। হ্যাঁ, এমনিতে তো হার্ট নিজেই কাজ করে, তুমি জানো যে ওর যে মাসেল রয়েছে তারা নিজেই নিজেকে উদ্দীপনা দিতে পারে, এক্সাইট করতে পারে, কিন্তু নিউরন এবং হরমোনের কিছু অ্যাক্টিভিটিস কিন্তু হার্টকে প্রভাবিত করে। আচ্ছা, এবার এই যে পালমোনারি আর সিস্টেমিকটা বললাম, তো সেটা এখানে তোমাদের এনসিআরটি তে ছবি, যেটা আমি নিয়ে এসেছি চট করে, যাদের সমস্যা হচ্ছে একবার বলে দিচ্ছি। দেখো এইটা হার্ট রয়েছে, এখানে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, ঠিক আছে। আর অ্যাট্রিয়াম বাংলা অলিন্দ তোমরা জানো, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল মানে নিলয়। এবার তুমি দেখো এই যে ভেনা কাভা, এক্ষুনি যেটা বললাম, ভেনা কাভার মাধ্যমে ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট অ্যাট্রিয়ামে আসছে, ঠিক আছে, সেখান থেকে রাইট ভেন্ট্রিকলে যাচ্ছে, সেখান থেকে পালমোনারি আর্টারি থ্রুতে লাঙে যাচ্ছে। আবার কি হচ্ছে দেখো, লাং থেকে রক্ত অক্সিজেন পেয়ে শুদ্ধ হয়ে পালমোনারি ভেইনের মাধ্যমে লেফট অ্যাট্রিয়ামে আসছে, সেখান থেকে রক্তটা লেফট ভেন্ট্রিকলে যাচ্ছে, সেখান থেকে অ্যাওর্টার মাধ্যমে সারা বডিতে ছড়িয়ে পড়ছে এবং সারা বডিতে যখন যাচ্ছে সেলগুলোর কাছে যাচ্ছে, সেলের থেকে অক্সিজেন তো সেলকে দিয়ে দিল আর CO2 নিয়ে সেই রক্তটা আবার ফিরে আসছে হচ্ছে ভেনা কাভার মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে। তো এই হলো ব্যাপার। এবার এইখানের মধ্যে যে পার্টটুকু, এইটুকু মানে হৃৎপিণ্ড থেকে লাঙে যাওয়া এবং লাং থেকে হৃৎপিণ্ডে আসা, এটাকে আমরা বলি পালমোনারি সার্কুলেশন, ফুসফুসীয় সংবহন। আর সারা বডির থেকে রক্ত হার্টে আসা এবং হার্ট থেকে রক্ত সারা বডিতে যাওয়া, এটাকে বলে সিস্টেমিক সংবহন। এই জাস্ট ছবিটা নিয়ে তোমাকে আমি এখানে বললাম। এবার যেটা করব আমরা সেটা হচ্ছে যে এই যে পার্টটুকু পড়ালাম, এই যে পার্টটুকু আমরা পড়লাম, তো এটা আমরা ইসে করব, কতগুলো কোয়েশ্চেন সলভ করব, দেখবো যে এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার এতে উপকার হবে। দেখো কিছু স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন আমি এখানে তোমাদের জন্য নিয়ে এসেছি। তো প্রথম স্টেটমেন্ট হচ্ছে ব্লাড কম্প্রাইজেস অফ
ফ্লুইড ম্যাট্রিক্স, প্লাজমা অ্যান্ড ফর্মড এলিমেন্ট। রক্ত একটি তরল, ধাত্র এবং সাকার উপাদানের সমন্বয়ে গঠিত। এটা তো ঠিক, কোনো ভুল নেই, একদম ঠিক, ট্রু। আচ্ছা, যারা তোমরা ইউটিউব বা অন্য কোথাও থেকে আমাকে দেখছো, তোমরা এই কোয়েশ্চেন গুলো স্ক্রিনশট নিতে পারো, এটা অবশ্যই তোমাকে সাহায্য করবে, কারণ এরকম স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন ভরে ভরে এখন নিচে আসে। আর তোমরা যারা আমার পেইড ব্যাচ থেকে দেখছো, তারা এগুলো পিডিএফ পেয়ে যাবে, তুমি শুধু ভিডিওটা শোনো, তোমার কোনো স্ক্রিনশট নিতে হবে না। আচ্ছা, নেক্সট স্টেটমেন্ট, রেড ব্লাড সেলস অ্যান্ড হোয়াইট ব্লাড সেলস কনস্টিটিউট দ্য ফর্মড এলিমেন্ট। লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা নিয়ে সাকার উপাদান গঠিত। ঠিক না ভুল? এটা ভুল, কেন বলো? রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল থাকে, তার সাথে প্লেটলেটও তো থাকে, অনুচক্রিকাও তো থাকে, তাই তো? ফর্মড এলিমেন্টে তো অনুচক্রিকা থাকে সাকার উপাদানে, তাহলে এটা ভুল। তাহলে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট 2 ইজ ইনকারেক্ট। তাহলে এক সঠিক দুই ভুল হলে আনসার কি হবে? আনসার হবে সি। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন আমরা যাবো। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে আবার স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন। দেখো, the spaces between cells in the tissues contain a fluid derived from blood called the tissue fluid. কলাস্থিত কোষগুলোর মধ্যবর্তী ফাঁকা স্থান যে রক্তলব্ধ একটি তরল দ্বারা পূর্ণ থাকে তাকে কলারস বলে। কোনো ভুল আছে? না, একদম ঠিক। Lymph is almost similar to blood except only for the protein content. শুধুমাত্র প্রোটিন ব্যতীত লসিকা অনেকটাই রক্তের মতন হয়। ভুল, কারণ তুমি জানো যে লসিকা বা লিম্ফের সাথে রক্তের যে প্রধান ডিফারেন্স, সেখানে কিন্তু শুধুমাত্র প্রোটিনের ডিফারেন্স থাকে না, ফর্মড এলিমেন্ট বা সাকার উপাদানের ডিফারেন্সও থাকে। কারণ ফর্মড এলিমেন্ট বা সাকার উপাদানের যে আরবিসি আর প্লেটলেট, সেটা কিন্তু লিম্ফে থাকে না, লসিকায় থাকে না। ঠিক তো? ওকে, তাহলে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট 2 ইজ ইনকারেক্ট। এক সঠিক দুই ভুল, আনসার হচ্ছে সি। নেক্সট কোয়েশ্চেন আমরা যাব। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে only vertebrates have a closed circulatory system. শুধুমাত্র মেরুদণ্ডী প্রাণীদের বদ্ধ সংবহন তন্ত্র রয়েছে। ঠিক না ভুল? ভুল, কেন? কারণ ফিউ ইনভার্টিব্রেটস এরও রয়েছে না, কিছু কিছু অমেরুদণ্ডীদেরও রয়েছে, যেমন কেঁচো। কার্ডিয়াক মাসকুলেচার ইজ অটো এক্সাইটেবল। হৃদপেশি তন্তু সমূহ স্ব-উদ্দীপক হয়। হ্যাঁ, এটা ঠিক। তাহলে স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট বাট 2 ইজ কারেক্ট। এক ভুল কিন্তু দুই সঠিক, আনসার হচ্ছে ডি। নেক্সট কোয়েশ্চেন আমরা যাব। নেক্সট কোয়েশ্চেন বলছে স্যান ইজ কল্ড দ্য পেসমেকার। স্যানকে পেসমেকার বলা হয়। দেখো, এটা কিন্তু অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন। হ্যাঁ, ট্রু। ওকে, রিজনে বলছে স্যান জেনারেটস দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাকশন পোটেনশিয়ালস পার মিনিট অ্যান্ড দেয়ারফর ইট সেটস দ্য পেস অফ দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য হার্ট। স্যান সব থেকে বেশি সংখ্যক ক্রিয়াবিভব সৃষ্টি করে, তাই এটি হৃৎপিণ্ডের কার্যসমূহের গতি বজায় রাখে। ঠিক না ভুল? প্রথমত তো এটা ঠিক, তাহলে দুটোই ঠিক। এবার তোমার মধ্যে টেনশন হবে যে ম্যাম এ আর দুটোই তো ঠিক, এবার কোনটা হবে উত্তর? তাহলে আমরা যেটা করবো, এখানে মাঝে বিকজ লাগবো, সবসময় যেরকম তোমাদের শিখিয়েছি। তাহলে স্যানকে পেসমেকার বলা হয় কারণ, কেন বলা হয়? কারণ স্যান সব থেকে বেশি সংখ্যক অ্যাকশন পোটেনশিয়াল বা ক্রিয়াবিভব তৈরি করে প্রতি মিনিটে। তার জন্য ওটা কিন্তু হার্টের গতিকে বজায় রাখতে পারে, হার্টের পেসকে বজায় রাখতে পারে। অফকোর্স সেই জন্যই তো স্যানকে আমরা পেসমেকার বলি। তাহলে এ এন্ড আর বোথ আর কারেক্ট এন্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এ এবং আর উভয়ই সঠিক এবং আর কিন্তু এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা। তাহলে আনসার এ। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে হচ্ছে about 70 ml of blood is pumped out by each atrium during a cardiac cycle and it is called the stroke volume or beat volume. দেখো তো, একটি হৃদচক্র চলাকালে প্রতিটি অলিন্দ থেকে প্রায় 70 ml রক্ত উৎক্ষিপ্ত হয় এবং একে ঘাত পরিমাণ বা স্পন্দন পরিমাণ বলে। ভুল। কোথায় ভুল? অ্যাট্রিয়াম থেকে নয় বাবা, ভেন্ট্রিকল থেকে। ভেন্ট্রিকল থেকে, নিলয় থেকে, নিলয় থেকে, তাই না? Volume of blood pumped out by each atrium of heart per minute is called the cardiac output. প্রতি মিনিটে প্রতিটি অলিন্দ থেকে যে পরিমাণ রক্ত উৎক্ষিপ্ত হয় তাকে হার্ট উৎপাদ বলে। আবার সেই একই ভুল, অ্যাট্রিয়াম থেকে তো নয়, ভেন্ট্রিকল থেকে, ভেন্ট্রিকল থেকে বা নিলয় থেকে। বুঝলে? তাহলে দুটোই ভুল, দুটোই কিন্তু ভুল, দুটোই ভুল। আনসার হবে বি। কারণ দেখো, দুটোতেই আমি কি করেছি, আমাদের অ্যাট্রিয়াম দিয়ে দিয়েছি, ভেন্ট্রিকল না দিয়ে। ঠিক আছে, অলিন্দ দিয়ে দিয়েছি, নিলয় না দিয়ে। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য pulmonary circulation starts by the pumping of deoxygenated blood by the left ventricle which is carried to the lungs. বাম নিলয় থেকে অক্সিজেন হ্রাসপ্রাপ্ত রক্ত উত্থিত হলে
ফুসফুসীয় সংবহন শুরু হয় এবং এই রক্ত ফুসফুসে বাহিত হয়? না। কেন না? কারণ পালমোনারি সার্কুলেশন তো ডিঅক্সিজেনেটেড ব্লাড দিয়ে হয়, ঠিক আছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড হার্ট থেকে লাঙে যায়, তাও ঠিক, কিন্তু লেফট ভেন্ট্রিকেল থেকে? একদমই না, রাইট ভেন্ট্রিকেল থেকে, রাইট, ডান নিলয় থেকে, ডান নিলয় থেকে, তাই এটা ভুল। The systemic circulation starts with the pumping of oxygenated blood by the right ventricle to the aorta. ডান নিলয় থেকে অধিক অক্সিজেন যুক্ত রক্ত উত্থিত হলে সিস্টেমিক সংবহন শুরু হয় এবং এই রক্ত মহাধমনীতে উত্থিত হয়। এটাও সেই একই ব্যাপার, ভুল। কেন? সিস্টেমিক সার্কুলেশনে তো অক্সিজেনেটেড ব্লাড দিয়ে হয়, অ্যাওর্টায় যায়, সব ঠিক, রাইট ভেন্ট্রিকেল থেকে না লেফট ভেন্ট্রিকেল থেকে? লেফট ভেন্ট্রিকেল থেকে বাবা, বাম নিলয় থেকে, বাম নিলয় থেকে, ডান নিলয় থেকে নয়, বাম নিলয় থেকে। বোঝা গেল? তো ছোট্ট ছোট্ট টুইস্ট, তাহলে দুটোই ভুল, এ এবং দুটোই কিন্তু ভুল, আনসার বি। ছোট্ট ছোট্ট টুইস্ট করে এই কোয়েশ্চেন গুলো তোমাদের জন্য আমি বানিয়েছি। অ্যাকচুয়ালি নিটে না এরকম প্রশ্নই আসে, বিশ্বাস করো, তুমি যদি ইদানিং কাল নিটের প্রশ্ন দেখো, তুমি দেখতে পাবে নিটের কোয়েশ্চেন এরকমই আসে, ঠিক আছে? তো তুমি কি করবে, তুমি এগুলো এভাবে সলভ করতে পারো। তোমাকে বুঝতে হবে যে কিরকম করে প্রশ্ন আসতে পারে, আমার কোন জায়গায় মাথাটা ঘামাতে হবে। তো যাই হোক, তুমি যদি আমার কাছে পড়বে বলে মনে করছো আমার অনলাইন বায়োলজি পেইড ব্যাচে নেক্সট নিটের জন্য, ইউ ক্যান এনরোল মাই ব্যাচ। আমার ব্যাচে তুমি এরকম ইংলিশ বাংলা দুটো ভাষাই নিট স্ট্যান্ডার্ড প্রচুর কোয়ালিটি কোয়েশ্চেন্স পাবে, কমপ্লিটলি এনসিইআরটি বেসড কোয়েশ্চেন, ঠিক আছে? তো ইফ ইউ ওয়ান্ট টু জয়েন মাই ব্যাচ ইউ ক্যান, আমি আমার ব্যাচের ডিটেলস তোমাকে এখানে একবার দিয়ে দিচ্ছি। এবারে তোমাকে আমি বলবো, যারা তোমরা নিট 2026 এবং নিট 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তারা এনরোল করতে পারো, খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। তোমরা 100% এনসিইআরটি বেসড ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে, ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর পিডিএফ নোটস, এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে, ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেখালাম, এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে, এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়, ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে। এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি, তুমি যদি ক্লাস 11-এ পড়ো তুমি জয়েন করতে পারো, ক্লাস 12-এ পড়ো জয়েন করতে পারো, যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো। যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না, ততদিন তোমার সাথে আমি আছি, ততদিন আমার কোর্স তোমার সাথে আছে। এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই, শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে ₹1000 1000 টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময়। তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি, আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না। যতদিন না নিট পাচ্ছ ওই 1000 টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে। যদি এনরোল করতে চাও 9019765145 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো। চলো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।